প্রিয় শিক্ষার্থী, এখন আমরা রাজশাহী বোর্ড 2025-এর 9 নং সৃজনশীলের ক নাম্বারটা সমাধান করব। এখানে বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ধরি ঘনকের প্রত্যেক বাহুর পরিমাণ a সেন্টিমিটার। সুতরাং ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এর একটা সূত্র আছে, আমরা জানি যে 6 স্কয়ার। আমরা সেটাই লিখছি, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 6 স্কয়ার। এবং শর্ত মতে আমাদের কোশ্চেনে কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে 300, তাহলে আমরা 6 স্কয়ার সমান 300টা লিখলাম। এখন 6 দ্বারা আমরা ভাগ করব, 6 ওই পাশে গিয়ে 300 নিচে, অর্থাৎ ভাগ করতে হবে 300কে। তাহলে আমাদের এখানে আসবে ভাগ করার পর 50, এবং এই পাশের স্কয়ারটা অন্য পাশে গিয়ে আমাদের রুট হয়ে গেল। তো রুট 25 গুণন আমরা 2 লিখতে পারি। তাহলে 25 রুটের বাইরে গেলে 5, এবং 2টাকে আমরা রুটের মধ্যে রেখে দিলাম। এটা সেন্টিমিটার। এটা পেলাম হলো আমরা বাহুর পরিমাণ। এখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাদের কি হবে? ঘনকের কর্ণ সমান আমরা লিখতে পারি √3a। তাহলে √3 গুণন এর মান 5 √2। যদি আমরা ক্যালকুলেশন করি 5 এবং রুটের মধ্যে 3 এবং 2 গুণ করলে 6, এখন ভেঙে দিলে এটা 12.25 সেন্টিমিটার। এটাই আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বার বলছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। 1 নম্বর উদ্দীপকে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমরা ধরে নেব যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ, সমবাহু ত্রিভুজের বাহুর পরিমাণ সমান a মিটার। এটা আমরা ধরে নিলাম। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াইতে হবে। তো আমরা বাড়ানোর আগে, মানে যখন a মিটার, তখন আমরা এটার ক্ষেত্রফল, যা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আমরা লিখছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার বা বাহু স্কয়ার। তাহলে এখন বাহুর পরিমাণটাকে যদি 4 মিটার বাড়াই, 4 মিটার বৃদ্ধির পর বাহুর পরিমাণটা হবে, তাহলে আমরা লিখছি 4 মিটার বৃদ্ধির পর বাহুর পরিমাণ a+4 মিটার। এখন এক্ষেত্রে আবার আমরা তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা হবে, আগে ছিল √3/4 স্কয়ার, এখন স্কয়ারের জায়গায় a+4, যেহেতু বাহুর পরিমাণটা a+4 হয়েছে, তাহলে a+4 দিয়ে আমাদের হোল স্কয়ার দিতে হবে। এখন বলছিল কি যে ক্ষেত্রফল বাহুর পরিমাণ 4 মিটার যদি বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল বেড়ে যায় 16√3, অর্থাৎ শর্ত মতে আমরা লিখতে পারবো √3/4 a+4 হোল স্কয়ার মাইনাস √3/4 স্কয়ার ইকুয়াল 16√3। এটা এখন আমরা কমন নেব। √3/4 বিয়োগের আগে এবং পরে দুইটা পদেই আছে, তাহলে √3/4 আমরা কমন নিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেটই দিই আমরা। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সূত্র ফেলে দেবো ডাইরেক্ট, স্কয়ার প্লাস 2a বির জায়গায় 4 প্লাস বি স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে 16√3 স্কয়ার আমরা কেটে দিতে পারি। মাইনাস স্কয়ার এবং প্লাস স্কয়ার আমরা কেটে দিলাম। তারপরে 4 এবং 2 গুণ করলে 8 a প্লাস 16, এবং ওই পাশে আমাদের 16√3 ছিল। তাহলে বাম পাশ থেকে আমরা 4টা নিচে ছিল উপরে গেল, এবং √3টা নিচে গেল, √3 কেটে গেল। তাহলে 8 ওখানে আমাদের 64 মাইনাস 16, তাহলে এখানে a বিয়োগ করার পরে 48 এবং ভাগ করলাম 8 দিয়ে, তাহলে আমাদের এটা আসবে হলো আমাদের কিন্তু এখানে 6 মিটার। অর্থাৎ এটা পেলাম হলো আমরা সমবাহু ত্রিভুজের বাহুর পরিমাণ, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে পরিসীমা। তাহলে সুতরাং পরিসীমা সমান আমরা লিখতে পারি, আমরা জানি একটা ক্ষেত্র যে কয়েকটা বাহু দ্বারা আবদ্ধ তাদের মোট সমষ্টি হলো পরিসীমা, অর্থাৎ এখানে আমরা 3 লিখতে পারি। 3 এবং এর মান 6, অর্থাৎ 18। কিন্তু আমাদের এই 18 মিটার কিন্তু আমাদের ত্রিভুজটির পরিসীমা। এটি আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বার বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। এটা করার জন্য আমাদের 2 নাম্বার যে উদ্দীপকের অংশটুকু আছে, একটি লোহার পাইপের ভিতরে এবং বাইরের ব্যাস যথাক্রমে, তাহলে আমরা ভিতরের ব্যাসটা দেখব যে ভিতরের ব্যাস সমান আমাদের 14 সেন্টিমিটার,
তাহলে সুতরাং ভিতরের ব্যাসার্ধ এটাকে আমরা R1 লিখলাম, তাহলে 14/2 সেন্টিমিটার অর্থাৎ 7 সেন্টিমিটার হলো আমাদের ভেতরের ব্যাসার্ধ। আবার আমাদের কিন্তু বাইরের ব্যাসটাও দেওয়া আছে, তাহলে এখন আমরা লিখবো বাইরের ব্যাস সমান দেওয়া আছে আমাদের 16 সেন্টিমিটার। তাহলে সুতরাং বাইরের ব্যাসার্ধ যেটাকে আমরা R2 দ্বারা লিখবো 16/2 সেন্টিমিটার অর্থাৎ 8 সেন্টিমিটার। তাহলে আমাদের এবং আমরা উচ্চতা কিন্তু আমাদের দেয়া আছে 4.5 মিটার। আমাদের ব্যাসার্ধ গুলো ছিল সেন্টিমিটারে, এখন আমরা উচ্চতা মিটারে আছে, তাহলে এটাকে আমরা সেন্টিমিটার করবো 100 দ্বারা গুণ করে, 100 দ্বারা গুণ করে দিলাম, এটা আমাদের সেন্টিমিটার হয়ে যাবে। 4.5 ইন্টু 100 অর্থাৎ এটা 450 সেন্টিমিটার আমাদের হলো গুণ করার পরে। তাহলে এখন পাইপের ভেতরের আয়তন, পাইপের ভেতরের আয়তনের সূত্র হলো, আমরা জানি যে আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। এখানে যেহেতু আমাদের পাই R1 লিখবো, আমরা পাই R1 স্কয়ার এইচ, এটা ভেতরের আয়তন গেল। এখন পাইপের বাইরের আয়তন, এটাকে আমরা V2 দ্বারা লিখলাম, পাই R2 স্কয়ার এইচ। তাহলে সুতরাং পাইপের লোহার আয়তনটা হবে, আমরা বাইরের আয়তন থেকে যদি ভিতরের আয়তনটাকে মাইনাস করি, তাহলে পাইপে যে লোহা আছে তার পরিমাণটা আমরা পাবো, অর্থাৎ পাইপে লোহার আয়তন আমরা সমান পাই R2 স্কয়ার ইন্টু এইচ মাইনাস পাই R1 স্কয়ার ইন্টু এইচ। এখন আমরা পাই এবং এইচটা কমন নিতে পারি, তাহলে পাই এবং এইচ যদি আমরা কমন নেই, তাহলে আমাদের থাকবে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। আমরা সরাসরি মান বসিয়ে দিলাম, R2 8 এবং R1 7। এখন আমরা মান বসিয়ে দিচ্ছি পাই এবং এইচ এর পাশাপাশি 64 মাইনাস 49। এখন এটা গুণন করে দিলে হবে 21,205.8 ঘন সেন্টিমিটার। এখন আমাদের কোশ্চেনে বলছিল যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কিন্তু 7.2 গ্রাম। তাহলে আমরা লিখবো যে সুতরাং 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। বিদ্যুৎ চলে গেল আসলে, তারপরে কন্টিনিউ করি, আসলে বিদ্যুৎ কখন আসবে। আচ্ছা, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন আমরা লিখতে পারি 7.2 গ্রাম। তাহলে সুতরাং 21,205.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম গুণন হবে এটা 7.2 ইন্টু 21,205.8 এবং এটা গুণ করে দিলে হবে 1,52,681.76 গ্রাম। এখন এটাকে যদি আমরা কেজি করি, তাহলে 1000 দ্বারা ভাগ করলে এটা কেজি হয়ে যাবে। এটা আমরা গ্রামে পাইছি, তাহলে 1000 দ্বারা ভাগ করলে 3 ঘরে আগে আসবে, অর্থাৎ 152.68 কেজি। এটাই অ্যান্সার যেটা আমাদের বের করতে বলছিল, এটাই পাইপের লোহার পরিমাণ। ধন্যবাদ সবাইকে।